একটা জিনিস মনে রাখতে হবে যে কোয়ান্টামের একটা গাছের ডাল কাটার ক্ষমতা কারো নাই মহাজাতকের প্রত্যক্ষ নির্দেশ ছাড়া। মামলা পাল্টা মামলা লামা রাবারের মামলায় মহাজাতককে অভিযুক্ত করে মামলায় আসামি করা হয়েছে। আমি গফুর ভাইয়ের সাথে একমত যে আসলে আমরা একটা অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছি যে লামা রাবারের আশ্রয় থেকে লামা রাবারের তল পেটে আমরা চাকু মারতে আমাদের এক মুহূর্ত বিবেকে বাঁধে নাই। আমরা একটা অমানুষের মতো কাজ করছি। আগুন সৃষ্টির সাথে আমি বা আমার কোনো সংশ্লিষ্টতা নাই, কিন্তু আমাকে কোয়ান্টামের ভিতর থেকে বলা হয়েছে যে এটা আসলে কোয়ান্টামের ভিতর থেকে এটা সাবোটাজ করা হয়েছে। আমি যাতে উত্তেজনা বশত লামা রাবারের বাকি গাছগুলা কাটে ফেলি, লামা রাবারের রাবার গাছগুলা যেগুলো শুকরান পাহাড়ের ঢালে ছিল সেগুলা কাটে ফেলি এবং লামা রাবারের সাথে একটা উত্তেজনাপর অবস্থা সৃষ্টি করি। কিন্তু আলহামদুলিল্লাহ ওইটা আমি ওই সময় আমি মজলুম হিসাবে খুব নীরব ছিলাম, আমি কোনো উত্তেজনা সৃষ্টি করি নাই। আসসালামু আলাইকুম। সম্মানিত গফুর ভাই যেটা বলছেন প্রথম অংশটা ঠিক আছে, দ্বিতীয় অংশটার সাথে আমি সংশ্লিষ্ট না। প্রথম অংশটা হচ্ছে যে আমরা যখন প্রথম আমি ব্যক্তিগতভাবে আসার আগে মহাজাতক এসেছিলেন আমার আবারের এমডি মরহুম শ্রদ্ধেয় হাসান আব্দুল কাইয়ুম সাহেবের সাথে, এসে লামা অফিসের রেস্ট হাউসেই ছিলেন। সেখানে থেকে যাওয়ার পরে আমি যখন প্রথম আসি তখন আমি লামা অফিসেই এমডি স্যার হাসান আব্দুল কাইয়ুম সাহেবের সাথে এসে লামা অফিসের পোলোখালে ছিলাম। আমার পরে মানে প্রায় 10 মাস আমি বোরহান ভাই এবং কোয়ান্টাম থেকে যারাই লামাতে আসতো তারা সবাই ওই লামা রাবারের অফিসেই আমরা থাকতাম, রাতে থাকতাম। ওইখান থেকে আমরা মূলত কোয়ান্টাম সেন্টারটাকে প্রথম গড়ে তুলি। এই 10 মাস থাকা খাওয়া একটা পারিবারিক জীবনযাপন করা সবটাই হচ্ছে লামা রাবারের কৃতজ্ঞতা প্রকাশ করার শেষ নাই। যে এরকম একটা দুর্গম জায়গায় যদি তারা আশ্রয় না দিত তাহলে হয়তো বা কোয়ান্টামের প্রতিষ্ঠা করাটা আরেকটু দেরি হয়ে যেত, আর একটু সমস্যা হইতো। তো সেক্ষেত্রে গফুর ভাই যেটা বলছে পরবর্তী পর্যায়ে রাবার গাছ কাটা, রাবারের জায়গা দখল, খালার মাঠ দখল, বিভিন্নভাবে উৎপীড়ন যেটা করা হয়েছে এটা ঠিক আছে। এটার সাথে আমাদের লামার কোয়ান্টামের পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট ছিলাম, কারণ আমাদেরকে আদিষ্ট করা হয়েছিল যে আমরা তো রাবার বাগান করতে আসি নাই। এটা তো আমাদেরকে অর্গানিয়ার মিটিং এ ব্যক্তিগতভাবে বা গ্রুপ ডিসকাশনে মহাজাতক আমাদেরকে নির্দেশ দিতেন যে বাচ্চাদের খেলার মাঠ নাই, তখন বলা হলো রাবারের নার্সারিটাকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে হবে। না না, আমি তো বললাম এটা অর্গানিয়ার মিটিং এ মহাজাতক বলতেন, এরপর ব্যক্তিগতভাবে ইনস্ট্রাকশন দিতেন, গ্রুপ ডিসকাশনে বলতেন। যেমন কোয়ান্টাম শিশু কাননের যখন মিটিং শুরু হতো তখন ইনচার্জ মওদুদ ভাই মতিন ভাইরা বলতো যে বাচ্চাদের খেলার মাঠ নাই। প্রথমে তো 50, 60, 100 জন বাচ্চা, খেলার মাঠ নাই। তখন বললাম ঠিক আছে আমার আবার নার্সারিটাতে খেলার মাঠের ব্যবস্থা করো, আমি অনুমতি নিচ্ছি। উনি ঢাকায় এসে নার্সারিটাতে খেলার অনুমতি নিতে, কিন্তু নার্সারিটা ছোট। আমাদেরকে বলা হলো যে নার্সারিটা বড় করার ব্যবস্থা করো, মাঠটা বড় করার ব্যবস্থা করো। তখন আমরা মাঠের জায়গা প্রসারিত করার জন্য যা যা করা দরকার তাই করতাম। একটা জিনিস মনে রাখতে হবে যে কোয়ান্টামের একটা গাছের ডাল কাটার ক্ষমতা কারো নাই মহাজাতকের প্রত্যক্ষ নির্দেশ ছাড়া। তো লামা রাবারের সংশ্লিষ্ট যত কিছু লামা রাবারের অনেক ডিরেক্টরদের ধারণা ছিল যেগুলো আমি ব্যক্তিগত আচরণের স্বভাবে আমি এগুলা করি, কিন্তু আমি নীরব থাকতাম। আমি তখন বুঝতে দিতাম না যেগুলো আসলে আমি করতেছি বা করতে বাধ্য হচ্ছি বা আমাকে দিয়ে করানো হচ্ছে। কিন্তু আমি 17 সালে চলে আসার পরেও লামা রাবারের সাথে কোয়ান্টামের সম্পর্ক তো উন্নয়ন হয়ই নাই, বরং মামলা পাল্টা মামলা লামা রাবারের মামলায় মহাজাতককে অভিযুক্ত করে মামলায় আসামি করা হয়েছে। যেটা কিন্তু সারা বাংলাদেশে কোয়ান্টাম এটা প্রচার করছে যে ওইখানে স্থানীয় কিছু সমস্যা যেটা আমার সৃষ্টি। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেছে আমি 17 সালে চাকরি ছেড়ে দেওয়ার পরে মহাজাতক 4টে মামলার আসামি হয়েছে এবং স্থানীয় আমি থাকা অবস্থায় মহাজাতক কোনো মামলার আসামি ছিল না। এগুলো আমার সৃষ্টি না, এগুলো আমাদেরকে দিয়ে করাই নিয়ে হয়েছে। তো আমি গফুর ভাইয়ের সাথে একমত যে আসলে আমরা একটা অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছি যে লামা রাবারের আশ্রয় থেকে লামা রাবারের তল পেটে আমরা চাকু মারতে আমাদের এক মুহূর্ত বিবেকে বাঁধে নাই। আমরা একটা অমানুষের মতো কাজ করছি। এই অংশটা গফুর ভাই সঠিক বলেছেন। আর দ্বিতীয় অংশ যেটা আমার ঘর পুরানোর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। আমি ছিলাম রবের মায়ের বাড়িতে, আমি রবের মায়ের বাড়িতে একটা সামাজিক কাজে জড়িত ছিলাম, একটা বিয়ের ব্যাপারে ফয়সালা মিটিং করছি। তারপর ওখানে আমি হঠাৎ ঘুমায় গেছিলাম, কিন্তু আমার ঘরে আগুন দেওয়ার সাথে লামারাবারের লোকেরা ফায়ার লাইন করতেছিল, তো অতএব তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে এরকম একটা আমাদের অনুমান ছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে কোয়ান্টামের ভিতর থেকে আমাকে পরে বলা হয়েছিল যে না, এটা আসলে আমার ঘরে যে আমি ব্যক্তিগতভাবে ডায়েরি লিখতাম, আমি খুব ছোটবেলা থেকে ডায়েরি লিখতাম এবং লামার আবার কোয়ান্টামে লামার পুরো হিস্ট্রিটা এটা আমার ব্যক্তিগত একটা স্টিলের আলমারি ছিল, ওইখানে লেখা ছিল। আমি অফিসিয়াল জিনিস রাখতাম অফিসে, আর আমার নিজস্ব সম্পদগুলো আমি রাখতাম আমার স্টিল আলমারির মধ্যে। তো এটা আগুন লাগায় দেওয়া হয়, পাশে একটা ছনের ঘর ছিল, ওইটা 9 মিনিটে পুড়ে যায়, আমার ঘরটা 19 মিনিটে পুড়ে যায়।
তো উচিমং চুল কাটতে গেছে নিচে, আমি ছিলাম না। ওইখানে যে সিকিউরিটি গার্ড ছিল মালেক গোদাগাড়ি বাড়ি, তাকে পরবর্তী পর্যায়ে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। প্রথম যে 5 জন উপরে উঠছিল বরিশালের রাশেদ, তাকে কিছুদিনের ভিতর বরিশালে ট্রান্সফার করা হয়। এরপর রামিন বোম এবং জনি, এরা উঠে দেখে যে আগুন মানে আর নিভানোর মতো পর্যায়ে নাই। কিন্তু আগুনটা কে দিচ্ছে এটা আমি বলতে পারবো না, আল্লাহকে আমি হাজির নাজির জানে বলছি। আগুন সৃষ্টির সাথে আমি বা আমার কোনো সংশ্লিষ্টতা নাই, কিন্তু আমাকে কোয়ান্টামের ভিতর থেকে বলা হয়েছে যে এটা আসলে কোয়ান্টামের ভিতর থেকে এটা সাবোটাজ করা হয়েছে। আমি যাতে উত্তেজনা বশত লামার আবারের বাকি গাছগুলা কাটে ফেলি, লামার আবারের রাবার গাছগুলা যেগুলো শুকরান পাহাড়ের ঢালে ছিল সেগুলা কাটে ফেলি এবং লামার আবারের সাথে একটা উত্তেজনা পর অবস্থা সৃষ্টি করি। কিন্তু আলহামদুলিল্লাহ ওইটা আমি ওই সময় আমি মজলুম হিসাবে খুব নীরব ছিলাম, আমি কোনো উত্তেজনা সৃষ্টি করি নাই। কিন্তু আমি গফুর ভাই এটা ঠিক বলছে যে আমি লামার আবারের প্রায় 16-17 জন লোককে এসপি সাহেব ধরে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয় লামা থানার ওসিকে। পরবর্তী পর্যায়ে পরের দিন সকালে যাবার আমি তাদেরকে জামিন করায় নিয়ে আসছি। কিন্তু আমি মামলা করা, ওই লোকদেরকে জেলে দেওয়া, এগুলো আমি করি নাই। পুলিশ দিয়ে হয়রানি করা, এটা কোয়ান্টাম করাইছে, তখন আমি এটার সাথে সংশ্লিষ্ট ছিলাম না, আমার সাথে এগুলো পরামর্শ করা হয় নাই। এমনকি আমি পুলিশকে কিন্তু আমি বলিনি। ফয়সাল আজিজ ভাই বান্দরবনের এসপি সাহেবকে ফোন করে যে সে প্রথম জানায় পরের দিন, জানোয়ার ভাইয়ের ঘর পুড়ে সব শেষ হয়ে গেছে, আনোয়ার ভাই পরনের কাপড়ও নাই। আর আমার ঘরটা আসলে মানে ফায়ার লাইনের আগুনেতে পুড়ছে, বা পার্শ্ববর্তী কোনো রাবার বাগানের লোক ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়েছে, না কোয়ান্টামের লোক আগুন লাগিয়েছে, এটা আমি অনুমানের উপর আমি কোনো কথাই বলবো না, কারণ অনুমানের উপর কথা বলাটা ভিত্তিহীন, এটা গুনার কাজ পর্যায়ে চলে। তবে আমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। তাহলে আমার অনেক স্মৃতি কথা আমার ডায়েরির পাতায় পাতায় লেখা ছিল, অনেক ধরনের ভূমিগত সমস্যা, মামলা মোকদ্দমা, বিভিন্ন বিষয়গুলো, কিন্তু সেগুলো সব পুরো এক মুহূর্তে ছাই হয়ে গেছে। ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে এর মাধ্যমে যদি আল্লাহ পাক আমার কিছু পাপ, আমার কিছু গুনাহ মাপের ব্যবস্থা করে দেয়, ওসিলা করে দেয়, তাহলে আমি আল্লাহর কাছে খুশি। আর আগুন যে ক্ষতিগ্রস্তটা হয়েছি এটা আমি ব্যক্তিগতভাবে হয়েছি, আমার 8 জন সহকর্মী পাশের রুমে ছিল তারা হয়েছে, কিন্তু ওখানে নেবানোর আর কোনো সুযোগ ছিল না, যেহেতু এটা খুব মানে শীতকালের খরার মৌসুমে আগুনটা ছিল। কিন্তু আগুন দেওয়া এবং আগুনের সংশ্লিষ্টতার সাথে আমার কোনো সম্পর্ক নাই, বা আমার কোনো নির্দেশনাও ছিল না। আমাকেও কেউ বলে নাই, আমিও কাউকে বলি নাই, কিন্তু আগুনটা লাগছিল, আগুনটা দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন এটা পার্শ্ববর্তী কেউ দিছে না কোয়ান্টামের ভিতর থেকে কেউ দিয়ে আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে, এটা গায়েবের মালিক আল্লাহ। তবে ওই জায়গায় আগুনটা রহস্যজনক, এটা গফুর ভাইয়ের সাথে আমি একমত। ওই আগুনটা আসলে রহস্যজনক একটা আগুন। এটা নিয়ে কোয়ান্টামের ভিতর থেকে কিন্তু অফিসিয়ালি খুব বড় সড়ো কোনো তদন্ত হয় নাই।